বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটি সেশনে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন, আমি সেটা সলভ করে দেব বা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আলাপ করব আমাদের নেক্সট টার্গেট নিয়ে। আজকে সেই কাঙ্ক্ষিত বার কাউন্সিল রেজাল্ট হয়ে গেল, রিটেন যে রেজাল্ট। এখন আপনাদের নেক্সট টার্গেট কি হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা যারা যুক্ত হয়েছেন বা হচ্ছেন তারা আজকের যে সেশনটা, আমাদের উন্মুক্ত সেশনটা একটু শেয়ার দিয়ে দিবেন। অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দেওয়ার অনুরোধ রইল। ওকে, খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। আমরাও খুব অল্প সময়ের মধ্যেই যুক্ত হয়ে নিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানিয়ে ফেলবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা রিটেন পাস করেছে অথবা যারা বার কাউন্সিল পরীক্ষার্থী আছে তাদেরকে একটু মেনশন দিতে পারেন। 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাসে চলে যাব। আপনাদের যুক্ত হয়ে নেওয়ার অপেক্ষায়। হ্যাঁ, আপনি একটু যুক্ত হয়ে নেবেন খুব দ্রুত সময়ের মধ্যে। জি, ওকে। হ্যাঁ, আপনাদের আজকে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেল। আপনারা সবাই মোটামুটি যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা খুব ফুরফুরে মেজাজে আছেন। যাদের রেজাল্ট ভালো হয়নি তাদের কী করণীয় সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানিয়ে ফেলবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা পরবর্তীতে এক্সাম দিবে তাদেরকে চাইলে মেনশন দিতে পারেন। আজকে আমরা একটা ভাইবার ওভারঅল আউটলাইন দেওয়ার চেষ্টা করব বা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলবো আপনার পরবর্তীতে একজন আইনজীবী হতে হলে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ আপনারা 2টা ধাপ উত্তীর্ণ হয়েছেন বা 2টা ধাপে পাস করেছেন। তৃতীয় এবং সর্বশেষ যে ধাপটা আছে সেটার নাম হচ্ছে ভাইবা। সেখানে কী ধরনের প্রশ্ন হয়, কিভাবে ভালো করতে হয়, আপনার ওভারঅল নিয়ে আমরা কথা বলবো। আপনারা খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন এটা প্রত্যাশা করি। সাউন্ড ক্লিয়ার আছে এখানে এটা জানিয়ে ফেলবেন। আপনাদের কার কি অভিব্যক্তি সেটা জানিয়ে ফেলবেন। রেজাল্ট কার কেমন হলো সেটাও জানিয়ে ফেলবেন। ওকে, হ্যাঁ, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আপনাদের জন্য অপেক্ষা করছি। খুব অল্প সময়ের মধ্যেও আপনারা যুক্ত হয়ে নেবেন। আজকের সেশনটা উন্মুক্ত সেশন, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন যাতে হচ্ছে অন্যরাও উপকৃত হতে পারে। ওকে, আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনারা ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্ট যুক্ত হলে আমরা আজকের সেশনে আলাপ শুরু করব। অলরেডি আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আশরাফুল ওয়াহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের জন্য অপেক্ষা করছি। খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবেন এটা প্রত্যাশা করছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা জানিয়ে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ কামাল হোসাইন। আচ্ছা, আপনারা যারা পরবর্তীতে এবার যারা রিটেন পরীক্ষা দিয়েছেন তাদের এবং হচ্ছে যারা পাস করেছেন অথবা করেন না সকলের জন্য আজকের সেশনটা। আজকের সেশনে আমরা যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে নেক্সট টার্গেট। আপনার নেক্সট টার্গেটটা কি, এটা কিভাবে আপনি সফল হতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা ভাইবার ওভারঅল একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব যে ভাইবে আপনাকে প্রাথমিকভাবে কী কী জিনিসগুলো জানতে হবে বা ভাইবে আপনাকে কী কী করতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ যারা শেয়ার দিচ্ছেন। আর আমাদের যে ভাইবা প্যাকেজের যে ক্লাস সেটা অলরেডি ডিক্লারেশন আমরা দিয়েছি যে 26 তারিখে
26 তারিখে আমাদের ভাইবা প্যাকেজের ক্লাসটা শুরু হবে। সুতরাং আপনারা কেউ এটাকে মিস করবেন না। ওকে, থ্যাংক ইউ যারা শেয়ার দিয়েছেন, যুক্ত হচ্ছেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক রাত্রে আমিও বেশিক্ষণ ক্লাস নিব না আপনাদের, আজকে জাস্ট আপনারা অনেকেই বলেছেন যে একটু জন্য আলাপ করি, এই কারণেই হচ্ছে আজকে এই সেশনটার আয়োজন করা। না হলে হয়তো আজকে সেশন নিতাম না। আমি কিছুক্ষণ আগে, অর্থাৎ আপনাদের এই ক্লাস শুরু করার 1 ঘন্টা আগে, মাত্র 1 ঘন্টা আগে ঢাকা থেকে ব্যাক করেছি এবং আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের সেশনটা। আপনারা অনেকেই উদ্বিগ্ন যে ভাইবাটা কিভাবে দিবেন, ভাইবে আদৌ ভালো রেজাল্ট হবে কি না। আসলে এটা উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ভাইবায় অকৃতকার্য হয়। ওকে, তো যাই হোক, আমরা চলে যাই আজকের সেশনে, আর কথা বাড়াবো না, যেহেতু শর্ট একটা সেশন নিব। তো প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে, আপনারা যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে অভিনন্দন। এবং আবারও বলি যে আপনারা যারা কৃতকার্য হতে পারেন নাই, অর্থাৎ অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য সমবেদনা এবং তাদের জন্য দোয়া। এটার কারণ হচ্ছে যে দেখেন, আমি চিনি না এরকমের অনেক লোক আছে যারা আমাকে আজকে ফোন দিয়েছেন। আমি একটু বলি শুরু করার আগে, সেটা হচ্ছে আজকে বিকাল 3টা থেকে আমি হচ্ছে 2:30টার দিকে আমার একটা অফলাইন ক্লাস ছিল, 2:30টায় ক্লাস শুরু করেছি। 3টা থেকে ফোন শুরু হলো, আমি ক্লাস বাদ দিয়ে ক্যান্সেল করলাম। 3টা থেকে ফোন শুরু হলো, এখনও ফোন আসতেছে, অনবরত ফোন আসতেছে। আমার এই যে ফোনটা থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, এটাই তেমন একটা চার্জ নাই। তো এই কারণে আপনাদের আজকের যে এটা আমি শর্ট করবো খুব, এটা একটা বিষয়। তো এর অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়ে নেয়, তারাও ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। সুতরাং যারা খারাপ করেছেন তাদের জন্য সমবেদনা, যারা ভালো করেছেন তাদের জন্য তো তাদেরকে অভিবাদন, এবং আপনাদেরকে এই যে ভালো করার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, এটা কামনা। তো যাই হোক, আমরা শুরু করছি আজকের সেশনটা। আজকের সেশনে মূলত হচ্ছে প্রথমে ভাইবা যারা আছেন, যারা ভাইবা দিবেন তাদের ওরিয়েন্টেডই, কিন্তু যারা প্রিলি রিটেন আছে তাদের জন্য কিছু গাইডলাইন মূল্যের কথা বলবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নেক্সট টার্গেট। যারা রিটেন পাস করেছেন তাদের নেক্সট টার্গেটটা হচ্ছে ভাইবা। তো এখন এই ভাইবার ক্ষেত্রে যাদের একটু বয়স কম তাদের টেনশন একটু কম, যাদের একটু বয়স বেশি তাদের টেনশন বেশি। কারণ ভাইবাটা যাদের যত বয়স বেশি তাদের জন্য হার্ড তত বেশি হয়, তাদের জন্য কঠিন তত বেশি হয়। সুতরাং আপনাদের যাদের বয়স বেশি তাদের একটু প্রস্তুতিটাও বেশি হতে হবে। আচ্ছা, তাহলে এই ভাইবায় কী ধরনের প্রশ্ন করে এই নিয়ে একটু খুব সংক্ষেপে আলাপ করবো। বললাম খুব সংক্ষেপে আলাপ করব। তো ভাইবার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যারা ভাইবা দিবেন, যারা রিটেন পাস করেছেন তাদের জন্য আগামীকাল থেকে আমাদের ভাইবা প্যাকেজটা শুরু হচ্ছে, ভাইবা প্যাকেজ। তো আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন। তো যাই হোক, আমরা একটু আলাপ করি আপনাকে কী কী জানতে হবে। একটা ভাইবার প্রস্তুতি নিতে হলে যদি আপনাকে ইনক্লুসিভ প্রস্তুতি হয় তাহলে আপনাকে বেশ কিছু জিনিস জানতে হয়। প্রথম যে জিনিসটাকে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আত্মবাচক যে বিষয়গুলো আছে সেইটা জানতে হবে। এখন আত্মবাচক জিনিস বলতে কি বুঝে? আত্মবাচক মানে নিজের সম্পর্কে। যেমন আপনার নামের অর্থটা আপনাকে জানতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি খুব সুন্দরভাবে জানতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম কোনোভাবেই সংক্ষেপ করার সুযোগ নাই, এটা ব্রডলি জানতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ের বর্তমানের উপাচার্যের নাম কি যদি বিশ্ববিদ্যালয়, সেটা জানতে হবে। তারপর হচ্ছে নিজের নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে এটা আপনাকে জানতে হবে। তো এরপর আপনাকে কেন আপনি আইনজীবী হবেন, এটা আপনার আত্মবাচক কোশ্চেন। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে কিছু প্রশ্ন থাকে যেগুলো একদম আপনার ওরিয়েন্টেড, আপনার রিলেটেড বিষয়, যে আপনার নাম, আপনার হচ্ছে নামের সাথে বিখ্যাত যদি কোনো ব্যক্তির নামের মিল থাকে, আপনি কেন আইনজীবী হতে চান, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু ইনিশিয়ালি জেনে যেতে হবে। যেমন আপনাকে বললো আপনার নাম একটা সুন্দর নাম, আপনি অর্থ পারেন না, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? তো এই কারণে এই বিষয়গুলো জানতে হবে। এগুলো আত্মবাচক বিষয় আপনাকে ভাইবে জানতে হয়। দ্বিতীয় যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে আপনার বার সম্পর্কিত তথ্য জানতে হবে। আপনি একটা বারে যখন ইন্টিমেশন দিয়েছেন ওই বার সম্পর্কিত তথ্য আপনার জানতে হবে। কি কি জানতে হবে? বার সম্পর্কিত তথ্য জানতে হবে। আপনার বারের প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, ওখানে বর্তমানে সিজিএম এবং জেলা জজ, এতটুকু জেলা দায়রা জজ, সেটা জেনে যেতেই হবে। প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে,
জেলা ও দায়রা জজকে সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, এটা আপনাকে জানা ম্যান্ডেটরি, যে আপনি আসলে কোর্টে যান কিনা, কোর্টের সাথে আপনার যোগাযোগ আছে কিনা, এই বিষয়টা তারা এখানে করে। তাহলে আপনার আত্মবাচক জিনিস জানতে হবে, বার সম্পর্কিত কিছু তথ্য জানতে হবে। এরপর আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে জেলা সম্পর্কিত তথ্য। আপনারা জানেন বাংলাদেশে যে 64 জেলা আছে, এই জেলা সম্পর্কিত আপনি কোন জেলা থেকে এসেছেন, এই জেলাটা কেন বিখ্যাত, এই জেলায় বিখ্যাত কি আছে, আরও যদি বিখ্যাত কোনো জিনিস থাকে তাহলে এই বিষয়টা আপনার হচ্ছে এই যে জিজ্ঞেস করে। বিশেষ করে যারা গাজীপুরের লোকজন আছে, গাজীপুরে বিখ্যাত একজন ওই যে ভাওয়াল রাজার যে বিষয়টা আছে এটা জিজ্ঞেস করে। আবার যারা কুষ্টিয়ায় আছেন, এই কুষ্টিয়ার যে লালন টালন বা কুষ্টিয়ার আগের যে বিচারপতি ছিল তিনি কুষ্টিয়া সম্পর্কিত অনেক বিষয় জিজ্ঞেস করতেন। তো জেলা সম্পর্কিত ইনিশিয়াল কিছু বিখ্যাত ব্যক্তির বলতে পারে যে আপনার জেলার বিখ্যাত 3 জন ব্যক্তির নাম বলেন বা 2 জন বিখ্যাত আইনজীবীর নাম বলেন, এই বিষয়টা একটু জেনে যাবেন। তো এগুলো একদম ইনিশিয়াল, এগুলো খুব বেশি যে জিজ্ঞেস করে এমন না, বাট এইগুলো জিজ্ঞেস করার কারণটা হচ্ছে যে আপনার এটাকে বলা হয় যে আপনার যে অবস্থাটা কি এইটা যাচাই করার জন্য। অথবা যখন শুরু করলো তার কোনো কোশ্চেন হয়তো করবেন, কিন্তু শুরুতে আপনার জিজ্ঞেস করলে তোমার নামের অর্থ বললো, তোমার জেলার কোথায়, এটার বিখ্যাত 3 জনের নাম বলে, মানে আমার উনি যে লয়ের কোশ্চেনটা করবেন এইটা ওনার মনে করার জন্য ধরেন আপনাকে হঠাৎ ঢুকলেন এই কোশ্চেনটা করতে পারে। তো সুতরাং এই সম্পর্কিত তথ্য আমরা দেখি ভাইবা বিভিন্ন সময় জিজ্ঞেস করে, এগুলো একটু জানা দরকার। এরপরে আসে আইন সংক্রান্ত যে বিষয় আছে, আইন সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলি। ভাইবার ক্ষেত্রে আইন সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রশ্নগুলো করা হয় কয়েক প্যাটার্নের কোশ্চেন করে। প্রথম যে প্যাটার্নের কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে হুবহু ধারা সংক্রান্ত কিছু কোশ্চেন থাকে, খুব কমন ধারা। যে আপনার একটা এলাকায় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তাহলে আপনি এই দাঙ্গা হাঙ্গামা ফিরানোর জন্য ফৌজদারি কার্যবিধির কত ধারায় আপনি হচ্ছে সাহায্য চাইতে পারেন, বা ফৌজদারি কার্যবিধির দাঙ্গা হাঙ্গামা ফিরানোর বিধান কত ধারায় আছে, এভাবে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, যে বেআইনি সমাবেশ কত ধারায় বলা আছে বলেন, এভাবে করতে পারে। কমন ইন্টেনশন কত ধারায় আছে, এভাবে কোশ্চেন করতে পারে। তাহলে হুবহু একদম মোস্ট কমন যে ধারাগুলো আছে, যেগুলো একজন আইনের ছাত্রের জানা আবশ্যক, সেইখান থেকে কোশ্চেন করে। ধারাবাচক কিছু কোশ্চেন থাকে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্পেসিফিক টপিকের উপর কিছু কোশ্চেন করে, টপিক। আর টপিকের উপর কি কোশ্চেন করে, রেস জুডিকাটা সম্পর্কে বলুন, রেস সাব জুডিস কি, ডবল জিওপার্ডি কি, এই রকমের যে কোশ্চেনগুলো আছে। বলতে পারে প্লিডিংস রিজেক্ট, মানে প্লেন যে রিজেক্ট করা যায় বা রিজেকশন অফ প্লেন, এটা সম্পর্কে বলুন, কয়টা গ্রাউন্ডে করা, গ্রাউন্ডগুলো কি বলেন, এটার বিরুদ্ধে প্রতিকার কিভাবে বলেন। তাহলে এই রকমের টপিক ভিত্তিক স্পেসিফিক টপিকের উপর কিছু কোশ্চেন করতে পারে। তৃতীয় ভাইবা যে কোশ্চেনটা করা হয় এটাকে বলা হচ্ছে প্রতিকার রিলেটেড কোশ্চেন। এইটা খুব ইম্পর্টেন্ট, যে আপনাকে যখন তার মনে হইলো যে আমি যাচাই করতে চাই যে এই ছেলেটা কোর্টে যায় কি যায় না, এইটা অন্যতম যাচাই করার এটা হচ্ছে প্রতিকার। বললো যে আপনার আসামিকে খালাস দিল, অমুক আদালত খালাস দিল, আপনি আপিল কোন আদালতে করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, জিজ্ঞেস করলো যে আপনার হচ্ছে মামলা থেকে একজনকে অব্যাহতি দিল, আপনি এর বিরুদ্ধে কি প্রতিকার চাইবেন, এই আদালত দিলে কোন আদালতে যাবেন। বলতে পারে যে এই রকমের একটা কাজ হয়েছে, একটা ফ্যাক্ট দিয়ে বললো যে এটার বিরুদ্ধে প্রতিকার কি। তাহলে প্রতিকার রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ব্যাখ্যামূলক কিছু বিষয় জানতে চায়। ব্যাখ্যামূলক বিষয়টা জানতে চায়, যেমন ধরেন আপনাকে বললো যে নিজের সম্পত্তি কি চুরি করা যায়, আচ্ছা স্ত্রী কি চুরি করতে পারে, তাহলে এই যে ব্যাখ্যা সংক্রান্ত বিষয় আছে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে আপনি কি জানেন, এই যে ব্যাখ্যামূলক, অর্থাৎ একটা কনসেপ্ট দিয়ে বললে এটাকে আপনি একটু ব্যাখ্যা করেন। বা বিশ্লেষণমূলক যে বিষয়গুলো আছে, একদম কমন যে বিষয়গুলো হয়, সেই বিষয়গুলো থেকেও মাঝে মাঝে কোশ্চেন করে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো খুব কম করে, সেটা হচ্ছে সাজা। সাজা দিয়ে খুব কম কোশ্চেন করে, করলেও একদম কমন সেকশন দিয়ে করে। বলতে পারে 302 দ্বারা সাজা কি, ঠিক আছে, 323-এর সাজা কি, এই খুব কমন যে সেকশন আছে যেগুলো কোর্টে প্রচুর প্র্যাকটিস হয়, ঠিক আছে। তাহলে এই যে সাজার যে বিষয়গুলো আছে এইগুলো দিয়ে কোশ্চেন থাকে। আর একটা খুব রেয়ার কোশ্চেন করে, এই যে এই বিষয়গুলো, এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম, অর্থাৎ ভাইভায় যে কোশ্চেনগুলো করা হয় এর মধ্যে 90% কোশ্চেন করা হয় এখান থেকে। জিনিসটা বুঝতে পেরেছেন? অর্থাৎ 90% কোশ্চেন এই 4টা বিষয়ের উপর থাকে। বাকি 10% কোশ্চেন আর যেগুলো সেইগুলোর উপর বাকি 10% কোশ্চেন থাকে। তাহলে আর একটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে পার্থক্যগত যে প্রশ্ন আছে। পার্থক্যগত প্রশ্ন কি, যে আপনাকে বলল, ধরেন আপনি একজন আইনজীবী, আপনাকে বানাই দিল, বললো আপনাকে আইনজীবী আমি বানাই দিছি, তাহলে আপনি বলেন যে মার্ডার এবং কালপাবেল হোমিসাইডের মধ্যে 2টা পার্থক্য বলেন। তারপর ধরেন হচ্ছে মিথ্যা সাক্ষ্য তৈরি এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে 2টা পার্থক্য বলেন। তাহলে এই যে বিষয়টা সেটা হচ্ছে যে
আবার বিশেষ করে এই রকমের কোশ্চেন করে স্পেসিফিক যে বিষয়গুলোর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, যেমন 326 326-এর এই দুইটা ধারার মধ্যে পার্থক্য, এগুলো খুবই যখন আপনাকে কোশ্চেন হার্ড করবে তখন আসলে সাধারণত এইগুলো করে, এগুলো সাধারণভাবে করা হয় না তেমন একটা। তারপরও আমরা খুব কমন যে বিষয়গুলো আছে, যে পার্থক্যগুলো আমাদের খুব জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা একটু জেনে যাব বা এগুলো একটু দেখে যাব, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনও করতে পারে। তাহলে ল থেকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর কোশ্চেন থাকে, ধারা দিয়ে থাকে, টপিক দিয়ে থাকে, প্রতিকার দিয়ে থাকে, ব্যাখ্যা দিয়ে থাকে, সাজা দিয়ে থাকে এবং পার্থক্য দিয়ে থাকে। এরপর যে ধরনের আমরা কোশ্চেনটা পাই সেটা হচ্ছে রিসেন্ট যদি কোনো সংশোধন হয়, ল দিয়ে এটা দিয়েও কোশ্চেন থাকতে পারে। যেমন আপনার রিসেন্ট সিপিসি এবং সিআরপিসির বেশ কিছু বিষয় সংশোধিত হয়েছে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে আগে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট 9টা ক্ষেত্রে করা যেত, এখন 11টা ক্ষেত্রে করা যায়। 7 বছরের বেশি কারাদণ্ডের সম্ভাব্য 7 বছরের বেশি কারাদণ্ড অভিযুক্ত হলে অ্যারেস্ট করার গ্রাউন্ড কি, না হলে অ্যারেস্ট করার গ্রাউন্ড কিভাবে করতে পারে। তদন্ত কার্যক্রম শেষ করার একটা নির্ধারিত মেয়াদ বলে দিয়েছে, এটা দিয়ে কোশ্চেন করতে পারে। তাহলে যে সকল সংশোধিত বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকেও কোশ্চেন আপনাকে করতে পারে। তাহলে ল থেকে মোটামুটি এই বিষয়গুলো থেকে কোশ্চেন করে। এর বাইরে যে বিষয়গুলো আছে খুব ছোট ছোট বিষয় আছে, বাট মাঝে মাঝে কোশ্চেন করে, খুব বেশি না। যেমন হচ্ছে আপনাকে ফ্যাক্ট বেস কোশ্চেন করতে পারে। একটা ফ্যাক্ট দিয়ে বললো যে এইটা আপনি কোন ধারায় মামলা করবেন। ধরেন বললো যে আপনার বিরুদ্ধে একটা দলিল সৃজন হয়েছে, আপনি এই দলিল সম্পর্কে জানেন না। এখন এই দলিলে আপনার একটা সম্পত্তি দেখানো হয়েছে যে আপনি এই সম্পত্তিটা তাকে দান করেছেন, তাহলে আপনি কত ধারায় মামলা করবেন, কি প্রতিকার চাইবেন। অথবা বলে দিল যে আপনি একটা সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, এই সম্পত্তিতে আপনার কোনো মালিকানা নাই, শুধু আপনার কি আছে, বিআরএস খতিয়ান আছে, তখন এই সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে চান, আপনি কোথায় করবেন। এই যে বিষয়গুলো আছে যে প্রতিকার রিলেটেড এবং ফ্যাক্ট দিয়ে আপনাকে এটাকে সলভ করতে বলে, এটা খুব যে বিষয় যে একদম খুব কমন ফ্যাক্ট দেয় বার কাউন্সিলের ভাই, তো এটার এই বিষয় নিয়ে একটু জানতে হবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রায়োগিক যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে মূলত আপনি কোর্টে যান কিনা এটা টেস্ট করার জন্য বলে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনাকে বলে যে আপনি আরজি এটা কার কাছে জমা দেন, আরজি কি আদালতে জমা দেয় কিনা, এরকম জানতে চায়। এভাবে জানতে চায় যে বেল বন্ডের টাকা কি জমা দেওয়া লাগে কিনা, হ্যাঁ, ধরেন এভাবে আপনাকে কনফিউজ করার চেষ্টা করে। তো এই যে বিষয়গুলো আছে একদম প্রায়োগিক জ্ঞান যেগুলো আছে কোর্ট প্র্যাকটিসে সচরাচর যেগুলো হয়ে থাকে, সেই প্রায়োগিক জ্ঞান থেকে এরকম কোশ্চেন মাঝে মাঝে করা হয়। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিছু সংক্ষেপণের ডিটেলস জানতে চায়, এটা হচ্ছে প্রায়োগিক জ্ঞানের। যেমন বললো সিএস, এই সিএস শব্দ দ্বারা কি বুঝেন। এমসি, এই এমসি দ্বারা কি বুঝায়, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো। এফআরটি দ্বারা কি বুঝেন বলেন। তাহলে এই যেগুলো আছে এগুলো কিন্তু সচরাচর আদালতে প্র্যাকটিস হয়। সিএস মানে চার্জশিট, এমসি মানে মেডিকেল সার্টিফিকেট, এফআরটি মানে ফাইনাল রিপোর্ট। এইরকম যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে একটু জেনে যেতে হবে। এরপর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার অনেক সময় আপনারা ডিএলআর টিএলআর জানেন, এগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করে ডিএলআর এর ফুল মিনিং কি, বিএলসি এর ফুল মিনিং কি, এইভাবে কোশ্চেনগুলো করে, যেগুলো খুব কমন বিষয়। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে কেস ডায়েরি। এটা থেকে যার কপাল খারাপ তাকে প্রশ্ন করে। এটা বললাম কেন, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন, আমি নিজেও লাইসেন্স পাওয়ার আগে করি নাই, কোর্টে যাই নাই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন এরা আসলে কোর্টে যান না। তো না যাওয়ার কারণে কেস ডায়েরি কি করেন, আমার বন্ধুর কেস ডায়েরিটা আমি ওখান থেকে কপি করে দিই, বা নিজের মধ্যে একটা বানাই নিছি 2-3টা দেখে, অথবা অন্য কারো হেল্প নিছে, এইটাই করা হয়। তো কেস ডায়েরিতে আপনি মামলা নাম্বার, নাম, কোন অবস্থা আছে কিছুই জানেন না। তো এখন যখন আপনাকে বলে যে আপনার কেস ডায়েরির প্রথম কেসটা অমুক, কেস ডায়েরি হ্যাঁ প্রথম কেসটা অমুক, তাহলে বলেন তো এই মামলায় কোথায় গিয়ে শেষ হয়েছে, তখন কিন্তু কনফিউজড হওয়া স্বাভাবিক। তো যে বিষয়টা সেটা হচ্ছে কেস ডায়েরি থেকেও মাঝে মাঝে কোশ্চেন করা হয়। বলতে পারে যে প্রথম আপনার যে 5টা সিভিল কেস দিয়েছেন, সিভিল কেসের প্রথম কেস কোনটা, শেষ কেসের নাম কি, পক্ষ কারা, কোন অবস্থায় আছে মামলাটা এখন, এইভাবে কোশ্চেন করতে হবে, আপনি কোন পক্ষে। হ্যাঁ, তো সুতরাং কেস ডায়েরি যেটা লিখবেন একটু মনোযোগী হয়ে লিখবেন, যাতে একটা প্রাথমিক ধারণা পান, ঠিক আছে? না হলে কিন্তু বুঝে যাবে যে কেস ডায়েরিটা আপনার করা না। তো বললাম যে কেস ডায়েরি থেকে শতকরা 10%, আমি যেটা অ্যানালাইজ সেখানে হচ্ছে 10% স্টুডেন্ট, 100 জনের 10 জনকে কেস ডায়েরি থেকে কোশ্চেন করা হয়।
এখন আপনার যদি কপাল খারাপ হয় তাহলে কেস ডায়েরিটা আপনাকে কোশ্চেন করতে পারে। আমি বলি, আমার এক্সপিরিয়েন্স বলি, আমি হচ্ছে যে কেস ডায়েরিটা করেছিলাম, এই কেস ডায়েরিটা অন্যের একটা কেস ডায়েরি থেকে করা ছিল। মামলার নামগুলো শুধু চেঞ্জ করে দিয়েছি, আর ওই ভিতরে ঘটনাটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তো যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমি রিস্ক নিয়েই গেছি যে কেস ডায়েরি দিয়ে যদি জিজ্ঞেস করে পারবো না চলে আসবো, কিন্তু আপনারা এই রিস্ক নিয়েন না, ঠিক আছে? কেস ডায়েরি সম্পর্কে একটু প্রাথমিক আইডিয়া নিয়ে যাই। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট আছে, খুব বেসিক কিছু কনসেপ্ট আছে, এগুলো থেকে কোশ্চেন করে। যেমন ন্যাচারাল জাস্টিস বলতে কি বোঝান, সুপারভাইজরি পাওয়ার অফ দ্য কোর্ট এইগুলি, এটার মানে কি বোঝায়, এটা কোন কোন আদালতের আছে, ঠিক আছে? তারপর সহকারী জজের যে আর্থিক এখতিয়ার, এটা কিন্তু আপনার সিলেবাসের মধ্যে নাই। সহকারী জজের আর্থিক এখতিয়ার কত টাকা, এইরকম যে কোশ্চেনগুলো আছে, এরকম বেসিক কিছু কোশ্চেন আপনাকে করতে পারে। আর এর বাইরে হচ্ছে কিছু স্পেশাল ল আছে যেখান থেকে যারা বয়স্ক আছেন, বিশেষ করে যাদের একটু বয়স বেশি, তারা হচ্ছে এখান থেকে ভালো প্রিপারেশন নিতে হবে। স্পেশাল ল থেকে তাদেরকে কোশ্চেন করে, ঠিক আছে? তাহলে তাদেরকে স্পেশাল ল থেকে জিজ্ঞেস করে নারী শিশু নির্যাতন দমন আইন আছে না, নারী শিশু নির্যাতন দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখান থেকে কোশ্চেন করে। অস্ত্র আইনের নাম শুনছেন, সেই অস্ত্র আইন দিয়ে কোশ্চেন করে যারা একটু বয়স্ক আছেন। তারপর হচ্ছে তাদেরকে সংবিধান দিয়েও মাঝে মাঝে কোশ্চেন করে, দুই একটা। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন, এখান থেকে কোশ্চেন করা হয় মাঝে মাঝে, বিশেষ ক্ষমতা আইন। এরপর হচ্ছে আপনার আর একটা আইন আছে, এনআই অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এই এনআই অ্যাক্ট থেকে কোশ্চেন করে। তারপর যৌতুক নিরোধ আইন আর যেটা আছে, যৌতুক নিরোধ আইন, এই যৌতুক নিরোধ আইনে যৌতুকের মামলা ব্যাপক হয়। এই যৌতুক নিরোধ আইনটা কত ধারায় মামলা হয়, এটা বেইলেবল নাকি, এইসব একটু জেনে টেনে যেতে হবে আর কি। তো এই যে বিষয়গুলো আছে, বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদেরকে স্পেশালি এই জায়গাগুলো থেকে একটু ফোকাস বেশি করতে হবে। আর যে বিষয়টা বলবে এর বাইরে কিছু না জানলেও চলবে, না দেখলেও চলবে, হিউজ দেখা হয়ে যাবে। এখন আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে, আগামীকালকে থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, এখানে আপনি টোটালটাই পাবেন। অর্থাৎ আপনার একদম যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো সহ আপনারা যারা ভর্তি হচ্ছেন উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে বিষয়। এটা কোর্স ফি একদম নামমাত্র মূল্য রাখা হচ্ছে, তো চাইলে যোগাযোগ করতে পারেন। আবার একটু বলি যে একটু মেমোরাইজ করি বা একটু শেষের আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনাকে মূলত এই বার কাউন্সিলে বেশ কয়েকটা টপিকের উপর প্রিপারেশন নিতে হবে ভাইবার জন্য। একটু খুব সংক্ষেপে একটু যারা শেষে যুক্ত হচ্ছেন তাদের জন্য, প্রথমে আপনাকে হচ্ছে একটু আত্মবাচক বিষয় সম্পর্কে জানতে হবে, নিজ জেলা সম্পর্কে জানতে হবে, এবং আদালত সম্পর্কে আপনাকে একটা ধারণা নিতে হবে, নিজ আদালত। এরপরে আপনাকে যে 7টা আইন পড়েছেন সেই 7টা আইন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এই আইনের কি পড়তে হবে ওটা অলরেডি বলেছি। আর এর বাইরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এই যে আইনগুলো আছে এই আইনগুলো সব জানতে হবে না। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা লাগবে হচ্ছে সেকশন 27, প্রসিডিউরাল একটা বিষয় আছে। এরপর হচ্ছে আপনার সেকশন 18-র একটা বিষয় আছে, এইটা লাগবে আপনার। এর বাইরে লাগবে হচ্ছে সেকশন 9-এর ক, এই যে বিষয়গুলো আছে এইগুলো লাগবে। এর বাইরে সেকশন তেমন একটা লাগবে না। সংবিধান যে আছে, এই সংবিধানের স্পেসিফিক্যালি বিশেষ করে জুডিশিয়াল যে পার্টটা আছে, সুপ্রিম কোর্টের যে অংশটা আছে, এইটার একদম বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে। বিশেষ ক্ষমতার যে আইন আছে, এই বিশেষ ক্ষমতা আইনের যে 24, তারপর হচ্ছে এরপর যে হচ্ছে 24-এর কটা, এই সকল জায়গায় যে অপরাধগুলো আছে এই সম্পর্কে জেনে নিতে হবে। এনআই অ্যাক্টের 38 ধারা ছাড়া কিছু জানার নাই। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই কনসেপ্টগুলো যদি আপনার জানেন, আর এর বাইরে বেসিক কিছু কনসেপ্ট, সাধারণ জ্ঞান বা প্রায়োগিক জ্ঞানের যে বিষয়গুলো আছে এইগুলো জানলেই আপনার ভাইবার জন্য একটা আলহামদুলিল্লাহ প্রিপারেশন হয়ে যাবে। এটা গেল যারা ভাইবার দিবেন এদের জন্য। যারা রিটেনে 2বার খারাপ করেছেন তাদের প্রিলি দিতে হবে। আপনার হাতে এখন সময় আছে 30 দিন। আপনাকে এখন সব কিছু পড়া যাবে না, আপনার মোটামুটি অনেক কিছুই পড়া, আপনাকে জাস্ট মেমোরাইজের মধ্যে থাকতে হবে এবং হচ্ছে দ্রুত অগ্রসর হতে হবে, বারবার রিভাইজ করতে হবে। এটা হচ্ছে আপনার জন্য সাজেশন। আমাদের একটা প্রিলি ব্যাচ শুরু হতে যাচ্ছে 30 তারিখ, টার্গেট 30 ডেজ চ্যালেঞ্জ। এই যে 30 তারিখের যে প্যাকেজটা শুরু হচ্ছে, এখানে চাইলে যুক্ত হতে পারেন। 30 দিনে একটা কমপ্লিট প্যাকেজ থাকতেছে, নোট, মডেল টেস্ট, এক্সাম সব কিছু সহ। যারা একবার রিটেনে খারাপ করেছেন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে রিটেন দেয়া। রিটেনের ক্ষেত্রে আপনাদের পরবর্তী রিটেনটা যেটা হবে সেটা হচ্ছে, আমি বলে দিই, আপনি একটু লিখে নেন। পরবর্তী রিটেনটা হবে এই এহ জগতে এখন পর্যন্ত যতগুলো রিটেন হয়েছে
সেই রিটেনের মধ্যে সব থেকে কঠিনতম রিটেন হবে নেক্সট রিটেন। বুঝতে পেরেছে? এটা বলতে পারেন যে আমি হয়তো ভয় দেখাচ্ছি, ভাবতে পারেন, বাট আমি কিন্তু আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়েছি গ্রুপে, যে আজকে যে রেজাল্ট দিবে এই ইনফরমেশনটা কিন্তু গতকাল থেকে, আজকে যে মিটিং আছে সকালে, সবগুলোই আমি দিচ্ছি। তা আমি কিছু ইনফরমেশন জানি, এবং এই ইনফরমেশনটা একটা জায়গা থেকে নিই না, এটা 2-3টে জায়গায় ভেরি করে তারপর হচ্ছে আপনাকে যে সত্যতা ভেরিফিকেশন করে তারপর হচ্ছে আপনাদের দিই। তো সুতরাং আগামী যে রিটেনটা হবে সেটা হচ্ছে একটা ইহজগতের এখন পর্যন্ত যতগুলো রিটেন হচ্ছে সব থেকে কঠিন রিটেনটা আপনার পেতে যাচ্ছে। এই কারণে বলবো যে আপনার প্রিপারেশনটা এখন থেকে শুরু হওয়া উচিত, এখন থেকে, এই মুহূর্ত থেকে, আজকে থেকে। এবং এই রিটেনটা প্রিপারেশনটা গতানুগতিক নিলে হবে না, আপনাকে একটা স্মার্ট প্রিপারেশন নিতে হবে, প্র্যাকটিক্যাল বেসড প্রিপারেশন নিতে হবে। যারা রিটেন প্রস্তুতি নিতে চান আমাদের সাথে, আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না এই চ্যালেঞ্জে, তাদের জন্য হচ্ছে 4 নভেম্বর নতুন একটা রিটেন ব্যাচ শুরু হচ্ছে, আর এটার 2রা নভেম্বর পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি, চাইলে এর মধ্যে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে আপডেট। সর্বশেষ যে বিষয়টা বলবো, যারা ভাইবা প্যাকেজে যুক্ত, প্রিলি এবং রিটেন যে প্যাকেজে যুক্ত দিয়েছেন উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আর আবারও বলি যে আমি আমার জীবনে আজকে এখন পর্যন্ত সব থেকে বেশি ফোন পিক করছি বিকাল 3টা থেকে রাত্র এখন পর্যন্ত, এখনও ফোন আসতেছে। আপনাদের ক্লাসের আগে অনেকগুলো ফোন আমি ডিক্লাইন করছি। আপনারা যারা আছেন, যদি কারো ফোন রিসিভ না করা হয় তার মনে কষ্ট পাই না, আমি পরে রিসিভ করবো, অথবা আমার একটু পরে ফোন দিয়ে। আপনারা যারা ভর্তি হওয়ার জন্য টেক্সট করেছেন, আমি কারো টেক্সটেরই রিপ্লাই দিই নাই, আমি আসলে সময় পাই নাই, তাদের জন্য দুঃখিত, আমি এটা পরে টেক্সটের রেসপন্স করব। এই হচ্ছে বিষয়, আপনারা কষ্ট হবেন না। যারা, আবারও বলে, যারা খারাপ করেছেন হতাশ হবেন না, সুযোগ আছে, এখন থেকেই নেমে পড়ুন, চেষ্টা করুন। যারা ভালো করেছেন তারাও খুব আনন্দিত হওয়ার কিছু নাই, এখন থেকে প্রিপারেশন নেন, কেস ডায়েরি রেডি করেন, প্রিপারেশনটা শুরু করেন, 7-9 যেগুলো পড়েছেন এগুলোকে একটু রিভাইজ করেন, ইনশাল্লাহ ভালো করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আমিও খুব টায়ার্ড, আপনারাও খুব টায়ার্ড, আপনারাও খুব আনন্দিত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ভাইবা প্যাকেজে যুক্ত হতে চান যোগাযোগ করুন, প্রিলি অথবা রিটার্ন প্যাকেজে। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত উপকৃত হয়েছেন, আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে একটু রেফার করবেন। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, বিদায়।